অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। কেমন আছেন শরীফুল হক? আমি আছি। রবিবার শুরু হলে একটু খারাপই লাগে, যে খারাপ লাগে না, মানে আমি আবার আরেকটা সপ্তাহ শুরু হয়ে গেল। আপনি কেমন আছেন সেটা বলেন। আছি আলহামদুলিল্লাহ, চলছে। একটা ছোট প্রশ্ন আছে আপনার কাছে, প্লিজ। আপনার প্রিয় সুপার হিরো কে? আমার প্রিয় কোনো সুপার হিরো নাই। আই ডোন্ট বিলিভ ইন সুপার হিরোজ। আমরা আজকের অ্যাডেড টাইম শুরু করতে চাই আমাদের কলিগ নাবিল খানকে কংগ্রাচুলেট করে। তার জন্য আমরা দাঁড়িয়ে হাততালি দিতে পারি যে নাবিল খান, আপনি যা করেছেন আপনার জন্য শুভকামনা। আপনারা আপনাদের জায়গায় দাঁড়িয়ে একটু হাততালি দেবেন ভাতটা খাওয়ার আগে। ডেফিনেটলি শুধুমাত্র আমরা এক্সপেক্ট করব যে আপনি তবুও রাতের চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো মিস করবেন না। আপনি খেলা দেখা চালিয়ে যাবেন। আর নাবিল খানকে কেন কংগ্রাচুলেট করা হয়েছে এটা আমরা শোয়ের আরেকটু লেটেস্ট স্টেজে হয়তো বোঝাতে পারবো। আমরা প্রশ্নে বরং যাই। আমাদেরকে সম্মানিত দর্শকেরা প্রশ্ন করেছেন, অনেক কিছু জানতে চাইছেন। শুরু করি আরমান গ্ল্যাডিয়েটার্সের প্রশ্ন দিয়ে। কালকে তো টনি ক্রসকে দেখলাম, তিনিও টনি ক্রসকে দেখে একটু আবেগী হয়ে গেছেন। টনি ক্রুস টাইপ প্লেয়ার কি এখন ওয়ার্ল্ডে কে আছে? টনি ক্রুস টাইপ প্লেয়ার এখন ওয়ার্ল্ডে কে আছে? খুব ভালো প্রশ্ন। টনি ক্রুস একটা ডিফারেন্ট কাইন্ড অফ প্লেয়ার। আমার কাছে মনে হয়েছে টনি ক্রুস রিয়াল মাদ্রিদে না থাকলে অন্য কোনো জায়গায় এত সফল হওয়া তো দুষ্কর হয়ে যেত। রিয়াল মাদ্রিদের যেটা প্রয়োজন ছিল টনি ক্রুস সেটা ডেলিভার করেছে, একদম পারফেক্ট ম্যাচ। টনি ক্রস তো ওই প্রোফাইলের প্লেয়ার ছিলেন না বায়ার্ন মিউনিখে। তিনি তো মোটামুটি অ্যাটাকিং নাম্বার 10 বা সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই খেলতেন। জিদান আসার পর তার যেই প্রোফাইলটা চেঞ্জ হলো, ক্যাসেমিরো, টনি ক্রস, মদ্রিচ, এটা একটা ড্রিম মিডফিল্ড লাইন। এবং তাকে যেই খেলাটা তিনি আত্মস্থ করেছেন ওই জায়গা থেকে, এই যে মানে কোনো প্রেশার ছাড়া লং বল সুইচ করা বা খুবই ইজিলি সেন্টার ব্যাকদের মধ্যে মিশে যে এই যে কাজগুলো করে, এটা সম্ভব না। ধরেন 3 টাইপের প্লেয়ার আপনি কখনো পাবেন না। একটা হচ্ছে বুস্কেটস টাইপের প্লেয়ার, ইম্পসিবল টু ফাইন্ড। এরপর এমার্জ হয়েছে রদ্রির কোনো রিপ্লেসমেন্ট নেই। টনি ক্রসেরও মনে হয় তেমন কোনো রিপ্লেসমেন্ট আসলে নেই। আমি ওই কাতারেই জাভিকেও ধরতে চাই, জাভি ইনিয়েস্তাকেও ধরতে চাই। মানে এইটার একটা আলাদা কারণ আছে। জাভি ইনিয়েস্তার ওই কম্বিনেশন, জাভি ইনিয়েস্তা বুস্কেটস অন্য লেভেল। জাভির কাছাকাছি হয়তো আমরা দেখতে পাবো বা দেখেছি। জাভির কাজ হয়তো জাভি অলonsoকে দিয়ে করানো গেছে। রিপ্লেসমেন্ট নাই, কিন্তু এরা হয়তো ডিফারেন্ট ক্যাটাগরি। তো ওনার প্রশ্ন যেটা, যে টনি ক্রুস লেভেলের ফুটবলার দেখা একটু মুশকিল, খুব তাড়াতাড়ি আমরা হয়তো দেখবো নাও বোধহয়। অন্য কিছু দেখবো, অন্য প্রোফাইল দেখবো। টাইপ প্লেয়ার বলবো না, তবে তার প্রোফাইলের কাছাকাছি প্লেয়ার আছেন। ইনফ্যাক্ট পাভলোভিচকে ওইভাবে ধরা হচ্ছে যে আলেকজান্ডার পাভলোভিচ বায়ার্ন মিউনিখের তিনি নাম্বার 6 রোলে খেলেন, তার মধ্যে সেই প্রতিভাটা আছে। কিন্তু আবার একটু বয়স্ক একজন প্লেয়ার আছে, তার প্রোফাইলটা কিন্তু মিলে যায় সুইচের ক্ষেত্রে, সেটা আলেক্স গার্সিয়া, লেভারকুজেন। মেলে মানে তিনি তো কিছুটা অবস্কিউরিটির মধ্যে ছিলেন, কিন্তু জিরোনার হয়ে যে গত সিজনটা কাটালেন, মানে ওই প্রোফাইলের ধাঁচটা আছে। যেভাবে টনি ক্রস একটু নিচে নেমে সুইচ করেন, বলগুলো লং বলে পাস করেন, প্রেস রেজিস্ট্যান্ট অ্যালেক্স গার্সিয়া কিছুটা, কিন্তু টনি ক্রসের রিপ্লেসমেন্ট নাই, এটা আনফরচুনেট। আচ্ছা, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে ভিলেজ আওয়ার্সের, লিভারপুল ভালো না খেলার পরও ম্যাচ জিতে বের হয়ে যাচ্ছে, এইটার ক্রেডিটটা আসলে কাকে দেবেন? আর্নে স্লট নাকি ট্যাকটিক্স নাকি লিভারপুলের ডিফেন্স? আচ্ছা, আর্নে স্লটের ট্যাকটিক্সকে আপনি দিতে পারেন ক্রেডিটটা। তার প্লেয়াররা খুব ভালো করছে। যেমন এই ম্যাচটাতে আমার কাছে মনে হয়েছে তার ডাচ প্লেয়াররা খুব ভালো করেছেন, ইনক্লুডিং কাকপো। ইনফ্যাক্ট লিভারপুলের এই সাকসেসের সবচেয়ে বড় যেটা ধরা হচ্ছে, মোটো ধরা হচ্ছে কিংবা মোটিভ ধরা হচ্ছে, সেটা হচ্ছে যে রায়ান গ্রাভেনবাখের পারফরম্যান্সটা। মানে নাম্বার 6 রোলে তো মোটামুটি কনফার্মই ছিল যে, কিন্তু এটা সাস্টেইন করবে কিনা এটাই হচ্ছে প্রশ্ন। সাস্টেইন করবে কিনা এটা একটা বিষয়। অনেক সময় আমরা দেখি না যে সিজন খুব ভালো শুরু হয়, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু লিভারপুলের এরকম শুরুটা মনে হয় লিভারপুলের কেউ এরকম এক্সপেক্ট করেনি। কারণ ইউর্গেন ক্লপকে আপনি রিপ্লেস করছেন এরকম একটা কোচকে দিয়ে, যিনি ফাইনুডকে দিয়ে একটা চ্যাম্পিয়নশিপ জিতেছেন, এরডিভিসি জিতেছেন, কিন্তু কোথায় আসলে ইউর্গেন ক্লপ, কোথায় ডাচ লিগ, একটু মানের পার্থক্য আছে। 10 ম্যাচে 9টা জিতেছেন আর্নে স্লট, এবং এইরকম কোনো রেকর্ড লিভারপুলের কোচ হিসেবে কারো নাই। মানে লিভারপুলের কোচ হিসেবে সবচেয়ে ভালো রেকর্ড 10 ম্যাচের হিসাবে। তো সেই হিসাবে আপনি যেহেতু 10 ম্যাচের কথাই বলছেন, তাতে আপনাকে আর্নে স্লটকেই ক্রেডিটটা দিতে হবে ডিফেন্সের চেয়ে বরং। নো ডাউট হিয়ার। কিন্তু এখানেও একটা জিনিস মাথায় রাখা দরকার, কারণ ইউর্গেন ক্লপ এসে কিন্তু সাফল্য পান নাই। তার কিন্তু প্রথম সিজনটা ওয়াজ মিডিওকার বলবো না, বাস
মানে ওকে, কারণ ওটা তো একটা বিল্ড আপ প্রসেস ছিল ইয়র্গেন ক্লপের যে ফার্স্ট 11 ছিল যখন তিনি অক্টোবর না কখন এলেন 15-তে, তখন তার টিমটা দেখেন, তখন তার স্টার্টিং 11টা দেখেন। স্টার্টিং 11-এর সাথে আপনি এখনকার 11 তো মিলাতে পারবেন না। ওই 11কে তিনি আস্তে আস্তে একবার দেখা গেল যে ঠিক আছে এই টিমে এখন লাগবে গোলকিপার, এইটার ঘাটতি আছে, আনলো গোলকিপারের পর দেখা গেল একটা ডিফেন্ডার লাগবে, আগে হচ্ছে ডিফেন্ডার লাগবে, ভার্জিল ফন ডাইক আসলো, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেললো, পরের বছর ওই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোলকিপার গড়বড় পাকালেন, গোলকিপার দরকার, গোলকিপার আসলো, পরের বছর চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেল। ক্লপ একটা প্রসেসের ভেতর দিয়ে গেছেন, হ্যাঁ, একদম জিরো থেকে, কিন্তু আর্নে স্লটের জন্য একটা টিম রেখে গেছেন ইয়র্গেন ক্লপ। এখানেই হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে যে এই প্রসেসটার না একটা যে মেয়াদকাল শেষ হয়ে আসতেছে, ওই মেয়াদকালটা শেষ হওয়ার পর কিন্তু আর্নে স্লট এর ওই যে ইনিশিয়াল স্ট্রাগলটা ক্লব ফেস করে আসছেন ওটা ফেস করতে হতে পারে, কারণ ট্রেন্ড কিন্তু আমি পুরোপুরি আমার কাছে মনে হয় না এরকম। ধরেন আপনার কাছে তো গাকপোর বয়স কম, সালা গেলে জোতা আছে, নুনিয়েজ আছে, আপনি আবার কিয়েজাকে কিনেছেন, আমার মনে হয় যথেষ্ট ব্যাকআপ, বা সালা গেলে সালা তো আর একটা পাবেন না, ফন্ডাইক গেলে আর একটা ফন্ডাইক তো পাবেন না, কিন্তু ওই লিভারপুল 15 লিভারপুলের সাথে এই লিভারপুলের অনেক পার্থক্য, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আর্নে স্লট এই ক্রেডিটটা ডেফিনেটলি ডিজার্ভ করেন আসলে। আচ্ছা, মোহাম্মদ কুরবান আলীর প্রশ্ন হচ্ছে কারভাহালের অনুপস্থিতি কতটা ভোগাবে রিয়ালকে? কারভাহালের অনুপস্থিতি ভোগাবে মানে সবচেয়ে চরম পর্যায়ে ভোগাবে, কারণ ডিফেন্স লাইনে তো আসলে রিয়াল মাদ্রিদের সবচেয়ে ঘাটতি। কারণ আপনার মিলিতাওকে যদি রাইট ব্যাকে খেলানো যায়, মিলিতাওকে রাইট ব্যাকে, চুয়ামেনিকে আপনি খেলাবেন, চুয়ামেনি অথবা আলাবা ফিরে গেলে আলাবা, রুডিগার, আলাবা তো ফিরবেন, হ্যাঁ, আলাবা, রুডিগার, মিলিতাও, আলাবা, রুডিগার, মিলিতাও হয়, কিন্তু মানে ভাস্কেস কি কন্টেইন করতে পারবেন রাইট ব্যাকে কনস্ট্যান্টলি? না, কারণ তার তো এখন ভাস্কেসকে খেলানো হবে যে ম্যাচে অ্যাটাকিং সাইডটা বেশি দরকার হবে, আবার এডার মিলিতাওকে খেলালে একটা মানে এডার মিলিতাও রাইট ব্যাকে এর আগেও খেলেছেন, রিয়াল মাদ্রিদের হয়েই তিনি খেলেছেন, কিন্তু আপনি হয়তো কারভাহালের যে সাপোর্টটা পাচ্ছেন সেটা আপনি কারো কাছ থেকে পাবেন না। কেন পাবেন না? কারভাহাল এমন জায়গায় এত এক্সপেরিয়েন্সড, আপনি দেখবেন যে তিনি আন্দাজ করতে পারেন যে পেছন থেকে একটা ফুলের টোকা আসলে কখন পড়ে যেতে হবে আর কখন আপনাকে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিলে আপনি পড়ে যেতে পারবেন না, এইটা তিনি জাজ করে খেলতে পারেন। হি ইজ ভেরি ক্লেভার, এবং তিনি রিয়াল মাদ্রিদের গেল 2-3 মৌসুমের অন্যতম ধারাবাহিক ফুটবলার। কারভাহাল যেভাবে কামব্যাক করেছেন, একটা সময় মনে হচ্ছিল সিজন লোক বোধহয় বেশি দিন টিকতে পারবেন না। 2-3 বছর আগেও কিন্তু কারভাহালকে নিয়ে এই কথা অনেক সমালোচনা হচ্ছে। কারভাহাল যে কামব্যাকটা দিয়েছেন, এরপরে কারভাহালের যে সাপোর্টটা পাওয়া গেছে, কারভাহালের আপনি দেখবেন প্রত্যেকটা বিগ ম্যাচে তার একটা ম্যাসিভ ইম্প্যাক্ট আছে, যেটা নিয়ে আমরা যে ভিনিসিয়াস নিয়ে কথা বলে, মদ্রিচ নিয়ে কথা বলে, ক্রুস নিয়ে কথা বলে, কারভাহাল পর্যন্ত আমরা আসতে পারি না। কারভাহালের একটা ম্যাসিভ ইম্প্যাক্ট আছে রিয়াল মাদ্রিদের এই দলটায়। এই কারভাহালের মানে রিপ্লেসমেন্ট বলছি না, কারভাহাল যেই কাজটা করতেন সেটা ট্যাকটিক্যালি বলেন কিংবা গেম ম্যানেজমেন্টে বলেন, এটা অন্য কারো পক্ষে পসিবল না, অন্তত কারভাহালের জায়গায় এসে। অন্যরা অন্য জায়গায় করেন, রুডিগার যে কাজগুলো করেন, মনস্টার লেভেলের মেন্টালিটি, রুডিগারের কাজ রুডিগারের জায়গায় করছেন, মিলিতাওর কাজ মিলিতাওর জায়গায় করছেন, কিন্তু কারভাহালের কাজটা ফিল আপ করার জন্য আপনি সেটা লুকাস ভাস্কেস থেকে পাবেন না। ভাস্কেস একটু খুবই কাম ডিমিউর, ভাস্কেসের যেটা সমস্যা হবে, ভাস্কেসের ডিফেন্সিভলি তিনি কিছু জায়গায় ভুগবেন, কারণ তিনি তো ডিফেন্ডার না, যদিও তিনি রাইট ব্যাক পজিশনে খেলে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন বহু, লুকাস ভাস্কেস, সো এটা তার জন্য হয়তো দানি কারভাহাল ইজ দ্য বিস্ট। তবে এই প্রশ্নের সাথে একটা কাছাকাছি প্রশ্ন আছে, মাসুম মাহমুদ, কারভাহাল, রদ্রি এবং ব্রেমারের ACL ইনজুরিতে সিজন শেষ হয়ে গেল, এবার কি সত্যি প্লেয়ারদের ধর্মঘটে নামা উচিত কিনা? এটা একটা খুবই ভালো কোয়েশ্চেন, এবং কেভিন ডে ব্রুইনা ছুটি নিয়েছেন 2 মাস ন্যাশনাল টিমে, 2 মাস, মানে অক্টোবর নভেম্বর কোনোটা তিনি ন্যাশনাল টিমে খেলবেন না। ফ্রান্সের জাতীয় দলে কিলিয়ান এমবাপেকে রাখা হয় নাই, কিলিয়ান এমবাপে কালকে স্টার্ট করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে, অথচ আপনি ফ্রান্স ন্যাশনাল টিমে রাখা হয় নাই। চিন্তা করেন তো অবস্থাটা কেমন না? তো এই জিনিসগুলো আমাদেরকে নির্দেশ করছে যে এই টাইপের এলিট প্লেয়ার্স যারা আছেন, যাদেরকে সব কম্পিটিশনে খেলতে হয়, বিগ ম্যাচে তাদেরকে নিয়ে হেডলাইন হয়, তারা আসলেই ইনজুরি সংখ্যায় আছেন। এটা আপনি শুধুমাত্র ইনজুরি সংখ্যা না, শুধুমাত্র শরীরের ওপর দিয়ে যাচ্ছে না, তার মানসিক ব্যারিয়ারটা আপনি চিন্তা করেন। মানসিক ব্যারিয়ার, ফিজিক্যাল স্ট্রেস, ক্যারিয়ার, মানে আপনি একটা বাজে ইনজুরিতে পড়বেন মানে আপনার ক্যারিয়ারটা ওখানে শেষ হয়ে যাওয়ার, আপনি দ্বার প্রান্তে চলে গেছেন। আপনার দানি কারভাহাল তিনি ACL ইনজুরিতে পড়েছেন কিনা এখনো শিওর না, ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি, কোন জায়গায় সেটা কনফার্ম না, কিন্তু
ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি মানে আপনার অ্যাটলিস্ট 7 থেকে 8 মাস আপনি কোনোভাবেও কোনো ফিজিক্যাল স্ট্রেস নিতে পারবেন না। আপনাকে তারপর ওই রিহ্যাব শেষ করে এসে তারপর আপনি কোনোভাবে মুভমেন্ট করতে পারবেন, বলে লাথি দিতে আরও অনেক সময় লাগবে। এই সময়টা যখন কোনো ফুটবলাররা পার করেন, তাদের ফুটবলই তো সব। তিনি যখন মাঠে কেউ যদি না নামতে পারেন, তার তো তখন ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা হয়। অ্যাথলিটদের তো মূল সমস্যাটাই হচ্ছে স্পেশালি এই বয়সে আরও বেশি। এক্স্যাক্টলি, তার বয়স 32 এবং প্লেয়িং ক্যারিয়ার সর্বোচ্চ হতে পারে ধরে নিলাম 38 বছর পর্যন্ত, কিন্তু এরপর অনেক কিছু নিয়ে চিন্তা করতে হয়। যেটা হয় যে যেহেতু ফুল ব্যাকের যে পরিমাণ জায়গা কভার করতে হয়, যাও আসো, ভয়ঙ্কর। মানে এইটা একটা সময় লেগে যাবে। মালদিনি যেমন ব্যাক করেছিলেন ওই বয়সে, মনে পড়ে একদম, যে বয়সে অনেকে ধরে নিয়েছিল যে আর তখন বয়স আরো বেশি জানেত্তিও মানুষজন ধরে নিয়েছিল যে আর বোধহয় পারবে না, কিন্তু they really came back. ফন ডাইকের কথা বলেন না, রিসেন্ট এক্সাম্পল। ফন ডাইক তো স্ট্রাগল করেছেন, ইনজুরি থেকে ফেরার পর তিনি অ্যাক্সিডেন্ট স্ট্রাগল করেছেন, এবং দেখা যায় যে এই সব ইনজুরি থেকে ফিরলে সাধারণত সহসাই আগের ফর্মে ফেরা যায় না। আপনি যখন এমনিতে একটা কাজে অভ্যস্ত, সেই অভ্যস্ত কাজের উপর যদি আপনি আবার অন্য কোনো কাজ এর প্রেশার চাপিয়ে দেন, সেটা তো আউটকাম ভালো হয় না আলটিমেটলি। একটা মজার প্রশ্ন আছে মাশরাফি মাহমুদের, সবাই রোনালদো, এমবাপে, হল্যান্ড হতে চায়, কিন্তু কেউ রামোস পরের নামটা নিজে লিখেছে নিজেই বুঝতে পারছি না, রামোস, মালদিনি, কার্লোস হতে চায় না। তিনি ইঙ্গিত দিচ্ছেন আমরা মূল শোতে যেখানে বসুন্ধরা কিংসের একাডেমির কথা বলেছি, সেখানে একদমই বাচ্চা ছেলেরা তারা বলছে যে তারা হল্যান্ডের চেয়ে, এমবাপের চেয়ে, রোনালদোর চেয়ে ভালো ফুটবলার হতে চান। তো মাশরাফি মাহমুদ এটাই জানতে চাইছেন যে সবাই কেন স্ট্রাইকার হতে চায়, কেন সবাই ডিফেন্ডার হতে চায় না। এবার আপনাকে আমি এই প্রশ্নের খুব সহজ একটা উত্তর দিয়ে দিই, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আপনি যে ফুটবল খেলার সঙ্গে আপনার যে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে, যেহেতু আপনি শো দেখেন তাই নিবিড় সম্পর্ক আপনার আছে বলেই ধরে নিচ্ছি, এই সম্পর্কটা আপনার যদি শৈশবে আপনি ফিরে যান, যেখানে আপনার ফুটবলের সঙ্গে প্রথম পরিচয় নিশ্চয়ই একটা গোল দেখে, তাই না? কোনো ভালো ডিফেন্স দেখে নিশ্চয়ই নয়, একটা গোল হয়েছে, জালে ক্যাচ করে একটা আওয়াজ হয়েছে, আপনি সেটা দেখে বিমোহিত হয়েছেন, গোল উদযাপন দেখে আপনি আন্দোলিত হয়েছেন। এক্স্যাক্টলি, তাই না? আপনার একেবারে আদি ফুটবলীয় সম্পর্ক হচ্ছে গোল। এক্স্যাক্টলি। তো বাচ্চারা যখন স্বপ্ন দেখে তখন তারা ওইভাবেই স্বপ্ন দেখে। যখন বয়সের সাথে আর একটু বড় হয় লোকে, তখন লোকে বুঝে আরে ডিফেন্স তো একটা খেলা, আরে মিডফিল্ড তো একটা খেলা, আরে ভাই গোলকিপারের তো আলাদা একটা ব্যাপার আছে। এই জিনিসগুলো তো আসলে সবসময় মানে বাচ্চা বয়সে সবসময় এটা ডেভেলপ হয় না। ইভেন আপনি বিভিন্ন মিডিয়াম দিয়ে চিন্তা করেন, সাধারণত যখন কেউ কোনো একটা সিনেমা দেখেন, তারা কার প্রেমে পড়েন? নায়কের প্রেমে পড়েন। তারা তো ডিরেক্টরের প্রেমে পড়ে না। তারা তো ডিরেক্টরের প্রেমে পড়ে না। কিংবা কোনো একটা ব্যান্ডের গান আপনার ভালো লাগে, আপনি ওই সিঙ্গারের প্রেমে পড়েন, আপনি সিঙ্গারের গান ভালো লাগে, ব্রিলিয়ান্ট। হ্যাঁ, আপনি ওই বেস প্লেয়ার বা ড্রামারকে সাধারণত দেখতে চান না, বা দেখলেও তার নাম জানেন না। আর দেখেন যে কজন গিটার বাজায় আর কজন ড্রামস বাজায়, এটা একটা অন্যতম একটা কারণ অবশ্য, মানে বাসার সাউন্ড আশেপাশের এলাকায়। কার নাম বললেন? রামোস, মানে রামোস, মালদিনি, কার্লোস, রবার্তো কার্লোস। রামোস, মালদিনি, কার্লোস এই ধরনের প্লেয়াররা না, মানে দেয়ার ক্যারেক্টার্স, ওইরকম ক্যারেক্টারও আসলে মানে হওয়া সম্ভব না। এবং আপনি একটা খোঁজ নিয়ে দেখেন এই প্লেয়ারদের অনেকেই তাদের ফুটবল খেলা শুরু করেছিলেন স্ট্রাইকার হিসেবে। এক্স্যাক্টলি, স্ট্রাইকার হিসেবে খেলা শুরু করেছেন, পরে কোচ বলছেন। এবং মোস্টলি আপনি দেখবেন, আমি গোলকিপারদেরকে মোটেই অসম্মান করছি না, মোস্টলি গোলকিপারদের দেখবেন যে তারা কোনো এক কারণে একটু আউট অফ, মানে কি বলবো, এটা একটু আলাদা। তারা নয়ার শালকের একাডেমিতে অ্যাটাকিং মিডফিল্ডার অনেকে আছে গোলকিপার যারা পায়ে খেলে শুরু করেছে আধুনিক যুগে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন গোলকিপার হচ্ছেন তারা হন যাদের দৌড়াইতে খুব একটা ভালো লাগে না, বেশি দৌড়াবেন না, হ্যাঁ, লম্বা চওড়া আছেন, হ্যাঁ, গোলকিপার। এটা আপনি আমাদের যখন পাড়ায় খেলতে গেলে আপনি দেখবেন যে এটা হয়। এক্স্যাক্টলি, যারা একটু খারাপ খেলে তাদেরকে আবার গোলকিপার দেওয়ার একটা রীতি আছে। কিন্তু গোলকিপাররা এই কারণে কিন্তু গোলকিপারদের ভিতরে আলাদা একটা সম্পর্ক থাকে। এক গোলকিপার আরেক গোলকিপারের দুঃখ খুব ভালো বোঝে। গোলকিপারদেরকে আলাদা একটা জাতিগোষ্ঠী ধরা হয় অনেক ক্ষেত্রে ফুটবলে। ওকে, আচ্ছা, আমরা কি নাবিল খানের ঘটনাটা দিয়ে আসি? আই থিংক হ্যাঁ, এটা নিয়ে কথা বলা দরকার। অনেকে অভিনন্দনও জানিয়ে দিয়েছেন, যারা জানিয়েছেন তাদেরকে নাবিল খানের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর নাবিল খান কি করেছেন এটা যারা বুঝতে পারছেন না, আপনাদের জন্য এই ফুটেজটা। নাবিল খান স্বাক্ষর করে খেজুর খেয়ে ফেলেছেন, এটাই হচ্ছে তার লাইফ আপডেট। কংগ্রাচুলেশনস টু নাবিল খান। ওকে, আচ্ছা,
প্রশ্নে ফেরত আসি, আপনারাও কনগ্রাচুলেশনস জানিয়ে দিবেন ডেফিনেটলি কমেন্ট সেকশনে। মোহাম্মদ নূর এবং সাফিয়ান হোসেন ফাহামিদ একই ধরনের প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে নেইমারের বার্সেলোনায় ফেরার কি কোনো সম্ভাবনা আছে কি না? না, সোফার না। আমি সেই মানে আমার যতদিনের অল্প যে কদিনের বোঝাপড়া সাংবাদিকতা করার চেষ্টা করেছি, সেই কদিনে আমি এই নেইমার যে গেল সেই নিউজ করা থেকে প্রতি বছর এমন কোনো নিউজ আমাকে করতে হয়েছে যে নেইমার বুঝি বার্সায় ফেরত আসবে। মানে এইটা একদম সেই 2017 থেকে যেদিন নেইমার গেছেন তারপর দিন থেকে মনে হয় শুরু হয়েছে এবং কন্টিনিউয়াসলি সেটা চলতেই আছে। এখানে নেইমারেরও দায় আছে। নেইমার প্রায় হচ্ছে কিন্তু কথা বলতেন যে হ্যাঁ বার্সেলোনা এটা করেছি, বার্সেলোনা একদিন বার্সেলোনাতে যাইতেন তো, ঘুরতেও যাইতেন। এটা মেসি যতদিন ছিলেন নিয়মিতই দেখা যেত বছরে একবার বার্সেলোনায় তিনি তিনজন একসঙ্গে। কিন্তু বার্সেলোনার বোর্ডের যদি মানে ফুটবলীয় সেন্সে যদি সবকিছু তারা ওইভাবে মেইনটেইন করে রাখে, নেইমারকে তারা মনে হয় না চাবে এখন। আগের সিজনে লাপোর্তা একটা কথা বলেছিলেন যে তারা নেইমারকে হয়তো চাইতে পারেন, ফেরত আনতে পারেন, কিন্তু আমার মনে হয় না এরকম একটা ইনজুরির পর নেইমারের বয়সে very difficult সম্ভব না। আচ্ছা, পরের প্রশ্ন। সাকিব শিকদার সিয়াম, কাই হাভার্টজের কি হয়? জাতীয় দলে গোল পেলে ক্লাবে গোল পায় না, আবার ন্যাশনাল টিমে গোল পেলে ক্লাবে গোল পায় না। হ্যাঁ, কি বললাম? জাতীয় দলে গোল পেলে ক্লাবে গোল পায় না, আবার ন্যাশনাল টিমে গোল পেলে মানে ক্লাবে তো গোল পায়, ক্লাবে তো গোল পাচ্ছে না। ক্লাবে গোল পেলে যে সময় সে ক্লাবে গোল পাচ্ছে তখন সে ন্যাশনাল টিমে গোল করতে পারে না। আবার ন্যাশনাল টিমে যখন সে গোল পাচ্ছে তখন সে ক্লাবে গোল করতে পারে না। মানে আগের সিজনে, তারও আগের সিজনে চেলসিতে যখন তিনি ছিলেন তখন ন্যাশনাল টিম যখন মাতাচ্ছেন তখন এই দিকে কাটতি পড়ে গেছে। আবার কাই হাভার্টসে যে গেল কয়েকদিন ধরে একটু কাটতি পড়েছে। এটার কারণ হচ্ছে কাই হাভার্টসের গত বছর যেভাবে খেলতেন, যেখানে খেলতেন, এখন তো সেখানে ভার্ডস, মুজিয়ালা, নাম্বার 9 চলে এসেছেন। কাই হাভার্টস তো নামেরই কম। কাই হাভার্টসকে নামালেও যখন কাই হাভার্টস খেলেন তার কাজ হচ্ছে মুজিয়ালা আর ভার্ডসকে জায়গা করে দেওয়া, যেন হচ্ছে ওইখান দিয়ে ওই চ্যানেল ধরে ওরা ঢুকে যেতে পারে। কাই হাভার্টস তো নামেরই কম জার্মানির জাতীয় দলে খুব স্টার্ট করেনি কম। এখন নাম্বার 9 হচ্ছে ফুলক্রুগ নামেন, আর হচ্ছে এইবার মনে হয় উনদাফকে নামায় কিনা, উনদাফকে নামাইতে পারে এবার, একটা সুযোগ থাকতে পারে। মাক্সিমিলিয়ান বেয়ারকে না মনে হয় এখনই নামাবে। বেয়ারের খেলা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আগের সিজনে খুবই ভালো খেলছে, তবে হাভার্টস ইজ ডুইং গুড বিকজ আর্তেতা অনেক কিছু চেঞ্জ করে ফেলছে তার। কালকের গোলটাও খুব ভালো গোল করলো, চমৎকার গোল। তবে আমার কাছে ইয়ার গোলটা খুবই ভালো লাগছে, ওই যে আপনার ইয়ার সঙ্গে যে গোলটা দিল। কার সঙ্গে খেললো? চ্যাম্পিয়ন্স লিগে। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল খেললো তো দাঁড়ান, এটা মনে না করে এখান থেকে যাবো না। এরকম হয়, কিন্তু এরকম হয় ব্ল্যাঙ্ক, টোটালি ব্ল্যাঙ্ক। আর্সেনাল এই যে এখন আপনি বলছেন যে আপনার মনে পড়ে না, আমারও মনে পড়বে না। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল খেলছে, দাঁড়ান পিএসজির সাথে ইয়েস ভুলে গেছি, মানে ভুলে গেছি এটা নিয়ে 200 কথা বলছি, কি কত কিছু হয়েছে সব ভুলে গেছি। এক্স্যাক্টলি, ওই গোলটা খুবই ভালো ছিল, প্রপার নাম্বার 9 ফিনিশে, যদি তুমি নাম্বার 9 না। পরের প্রশ্ন। ওকে, আচ্ছা, কেএস কামরুল অপু, তার প্রশ্ন হচ্ছে লেভারকুজেন গত মৌসুমে যেই সারপ্রাইজ দিয়েছিল এবার সেই অর্থে পিকে হয়ে গেছে, আমাদের মতামত জানতে চাইছেন। গতকালকে ড্র করছে, তাই পিকে আর যে ওই সিনেমা আমির খানের পিকে। আচ্ছা, পিকে হইলে কি হয়? পিকে হইলে যে একটু মানে দুইভাবে দেখা যায়, যে একটু মানে গা ছেড়ে দিয়েছে, একটু ইয়া হয়েছে। আবার পিকেরও তো একটা ওই যে হিন্দি মিনিং আছে সম্ভবত, একটু আচ্ছা বাজ ছেড়ে দেওয়া আর কি, মানে কেমন জানি একটু লেভারকুজেন ইয়াই করেছে। গতকালকেও 2টা গোল করলো ভালো মতোই ফার্স্ট হাফে, কিন্তু হলস্টাইন কিলের সঙ্গে যেভাবে গোল 2টা কনসিড করছে, সমস্যাটা হচ্ছে ওখানেই আপনার লেভারকুজেনের যে ডিফেন্স লাইনটা ইজ নট স্টেবল, মানে স্টেবল আপনার অনেক বেশি মানে অ্যাগ্রেসিভ অ্যাটাকিং, যখন সবাই উঠে যাচ্ছে ওখানে সাপোর্ট দিচ্ছে, কিন্তু ওই যে ব্রেস্ট ডিফেন্সের জায়গায় ওই জায়গাটা ঠিক নেই। সো শাবি আলোনসোর ডিফেন্স নিয়ে আগে থেকেও সমস্যা ছিল, কারণ সেকেন্ড হাফ মানে গত সিজনের সেকেন্ড হাফ থেকে তো কনস্ট্যান্টলি গোল খেয়ে যাচ্ছিল, হয় ম্যাচ ড্র করার সিচুয়েশন ছিল কিংবা একদম শেষ পর্যায়ে যে গোল দিয়ে জিততে হয়েছে। সো এটা সাস্টেইন করবে না, আলটিমেটলি এটা বোঝাই যাচ্ছিল, ওইটাই এখন ফেস করতে হচ্ছে। যেহেতু আমাদের লেভারকুজেন প্রতিনিধি আছেই, এর সঙ্গে আর আলাদা করে আগে পাঠিয়ে দিন তাহলে লেভারকুজেন সংক্রান্ত যে কোনো প্রশ্ন, দিস ইজ দ্য ম্যান। আচ্ছা, পরের প্রশ্ন। আল শাহরিয়ার, রবসন কি বসুন্ধরা কিংস ছেড়ে যাবেন? অবস্থা চিত্তে তাই মনে হচ্ছে, অবস্থা চিত্তে এর ব্যতিক্রম কিছু মনে হচ্ছে না। নভেম্বর পর্যন্ত রবসন রবিনিওর সাথে বসুন্ধরা কিংসের কন্ট্রাক্ট ছিল। এখন প্রশ্ন হচ্ছে এই যে এই মাসে
যে চ্যালেঞ্জ লিগ আছে সেখানে রবসন রবিনিওকে বসুন্ধরা কিংস পাচ্ছে কি না সেটা এখনো কনফার্ম নয়, সেটা কনফার্ম না। এবং এটা একটা হিউজ ট্রান্সফার যদি শেষ পর্যন্ত এটা হয়ে যায় বাংলাদেশ সাউথ এশিয়ার ফুটবলে, ইনফ্যাক্ট আপনি টোটাল এশিয়া এটাকে করতে পারেন, একটা বড় ট্রান্সফার। রবসন রবিনিওর মতো ফুটবলার বসুন্ধরা কিংস এনেছিল 2020 সালে, এবং যেটা বাংলাদেশের ফুটবলটাকে অনেকটুকু পাল্টে দিয়েছে। রবসন রবিনিও নিজে পাল্টে দিয়েছেন আসলে বাংলাদেশের লোকাল ফুটবলের অনেক কালচারকে, অনেক কিছু পাল্টেছে, অনেক কিছু। এবং এই বসুন্ধরা কিংসের সঙ্গে রবসন রবিনিওর নামটা যেভাবে জড়িয়ে গেছে, এটা একটা, আমি জানি না শেষ পর্যন্ত কি হবে, তবে খবর যেটা সেটা হচ্ছে রবসন রবিনিও হেভিলি লিঙ্কড বসুন্ধরা কিংস ছাড়ার ক্ষেত্রে। আচ্ছা, ফালতু প্রশ্ন করব প্লিজ। ইয়াসিন রাজু প্রেমিকা নাকি ফুটবল? এ কি আপনি না ঠিক জায়গা নেই, আপনার ভাবনাটা একটু ভুল জায়গায় আছে। মানে আপনি এই দুইটার মধ্যে যেহেতু ডিফারেন্সিয়েট করতে বলছেন, নট রাইট। সেটাই, ফুটবল। আচ্ছা, তানিন এমটির প্রশ্ন, আরও একটা ফুটবলের বাইরের প্রশ্ন। অনেকে জানতে চান যে ভাই ফুটবল বাইরের প্রশ্ন কেন নেওয়া হয় আসলে অনেক কারণেই, অনেক কিছু ফুটবল রিলেটেড। কারণ আমরা মনে করি ফুটবল শোতে যারা রেগুলার কানেক্টেড থাকে তারা সব মিলিয়েই ফুটবল শো শুধুমাত্র নাবিল খান, শরীফুল হক, রিফাত মাসুদ বা নাবিল কায়সার না। ফুটবল শো হচ্ছে আপনারা যারা নিয়মিত দেখেন, অ্যাট এ টাইমে যারা কমেন্ট করেন, যারা হয়তো অপছন্দ করেন কিন্তু তবুও দেখেন, তবুও কানেক্টেড থাকার চেষ্টা করেন, তারাও ফুটবল শো। সব মিলিয়ে আমরা ফুটবল শো, আমরা ডিফারেন্সিয়েট করি না। তো এই কারণে আমরা মনে করি যে এর আশপাশ দিয়েও কথা বলার অনেক কিছু রয়েছে। আর ফুটবল নিয়ে কথা বলার জন্য আপনার জন্য মূল শো রয়েছে দ্য ফুটবল শো। সোমবারে শো হয়, বুধবারের শো হয়, প্রতিদিনই কিছু না কিছু টি স্পোর্টস একটা থাকে। সো আমার মনে হয় ফুটবল মোটামুটি বাংলাদেশের কনটেক্সটে অনেক কিছু কভার করছে, অনেক কিছু কভার করছে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এইটাই হচ্ছে, যারা বলছেন তারা তো বোঝেনি। তানিন এমটির প্রশ্ন হচ্ছে পিকি ব্লাইন্ডার্স, মেয়র অফ কিংডম, গেম অফ থ্রোনস, হুইচ ওয়ান ইউ প্রেফার? আপনি যদি বলেন। এই প্রশ্ন আমি গতকালকে দেখছি, হ্যাঁ দেখে আসছি। ভালো। Take a little walk on the edge of town. Peaky Blinders, man. Peaky Blinders. আচ্ছা, আমি বলি, I'm a huge Game of Thrones fan. Although Game of Thrones এর শেষটা আমার পছন্দ হয় নাই, সিজন 6 এর পরেই পছন্দ হয় নাই, মারা খাইলো, মানে একদম 6 পর্যন্ত আমার চলছে, কিন্তু এরপরে আর আমার মানে এরপরে জাস্ট জিনিসটা কন্টিনিউ করছি, দেখা হয়েছে। আমি এখনো গেম অফ থ্রোনস এর হিস্ট্রি অ্যান্ড লোর এগুলা অনেক ঘাটাঘাটি করার চেষ্টা করি, হ্যাঁ। এবং মানে হিউজ ফ্যান গেম অফ থ্রোনস এর। গেম অফ থ্রোনস একটা লম্বা সময় ধরে দেখেছি। যে তিনটা বলেছেন তার ভেতরে মেয়র অফ কিংসটাউন আমি দেখি নাই, কিংসটাউন দেখি নাই, মেয়র অফ কিংসটাউন আমি এখনো দেখিনি। পিকি ব্লাইন্ডার্স তো পিকি ব্লাইন্ডার্স, কিন্তু পিকি ব্লাইন্ডার্স দেখলে একটা জোশ আসে, জোশ চলে আসে, একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়। সে আকাঙ্ক্ষাটা ভালো আকাঙ্ক্ষা নয়। গেম অফ থ্রোনস অবশ্য সবকিছুই আছে, কিন্তু পিকি ব্লাইন্ডার্সের সঙ্গে ফুটবলটাও আছে। পিকি ব্লাইন্ডার্সের ফুটবল আছে, পিকি ব্লাইন্ডার্সের সাথে বার্মিংহাম আছে, পিকি ব্লাইন্ডার্সের সাথে ফুটবলীয় কালচারের অনেক ক্লোজ রিলেশন আছে। মানে ব্রিটিশ যেই কোয়েন্টেসেনশিয়াল কালচারটা বিফোর অ্যান্ড আফটার ওয়ার ডেভেলপ করেছে, পুরো জিনিসটার এসেন্সটা, লাইক যেই ভিত্তির উপর ইংলিশ প্রিমিয়ার লিগ দাঁড়িয়েছে, যেই কালচারটাকে নার্চার করা হয়েছে বিভিন্ন জায়গায়, ওই পুরো এসেন্সটা। এবং অনেকটা কিন্তু ধরেন একটা তো হচ্ছে ফিকশন, একটা পিক ফিকশন, মানে পিকেস্ট অফ পিক। এটা হচ্ছে যে রিয়ালিটি এবং ফিকশনের মধ্যে একটা দারুণ সমন্বয়, যে জিনিসটা যেমন এটা দেখে অনেকে ভাবতেন যে এটা তো আসল, এবং আসলে এরকম একটা পরিবার ছিল, কিন্তু ঘটনাগুলা ঠিক এরকম ভাবেই ঘটে নাই। হ্যাঁ, সেগুলোকে হয়তো মুভির প্রয়োজনে, সিরিয়ালের প্রয়োজনে অনেকভাবে প্রেজেন্ট করা হয়েছে। আপনার ফেভারিট লোর বা সিজন কোনটা? কিসে? পিকি ব্লাইন্ডার্স। আমার কাছে মনে হচ্ছে পিকি ব্লাইন্ডার্স সময়ের সাথে ডাউন খাইছে, পিকি ব্লাইন্ডার্সও। যেমন সিজন 1, সিজন 2, সিজন 3 পিক। সিজন 2 ওয়াজ অ্যাবসলিউট পিক। 1 তো হচ্ছে মানে একদম ভয়াবহ জিনিস, মানে আপনি ভয়ঙ্কর বাড়ি খাইছেন জাস্ট দেখে। 2 মানে লাস্টে যে একেবারে ঠাই করে গুলি করে, কি 1 এর শেষে না 2 এর শেষে? 1 এর শেষে, রাইট? 1 এর শেষে তো মেয়রকেও যে ট্রেনে, আচ্ছা স্পয়লার হয়ে যাবে যারা দেখেন না, কিন্তু 1 এ না 2 তে, তাই না? ওই যে আপনার ওই ঘোড়দৌড়ের ইয়াতে 2
গেম অফ থ্রোনসে আমি একটু বলি। গেম অফ থ্রোনস হচ্ছে আমি সিজন 3 বা 4 থেকে প্রথমে দেখা শুরু করছি আর কি, মানে একদম টানা দেখে ফেললাম। তারপর তো হচ্ছে ভার্সিটি গেল, সিজন আসতেছে দেখতেছি, মানে যেই অপেক্ষা করাটা যে ভার্সিটি যাওয়ার আগে, এই কারণে আমি ভার্সিটি যাওয়ার আগে এটা দেখে যেতে হবে, এটা না দেখলে, এটা না দেখে দিন ধ্বংস হয়ে যাবে। আপনি ফেসবুকে ঢুকতে পারবেন না, আপনি কোনো জায়গায় ঢুকতে পারবেন না। মানে এরকম সময় গেছে যে আমাকে আমার এক কাজিন কানাডা থেকে ফোন দিয়ে সকালবেলায় আগে বলছে যে স্পয়লার দিয়ে দিছে। হ্যাঁ, কারণ সে জানে যে আমি কারো ফোন ধরবো না, সে একটা আননোন নাম্বার থেকে ফোন দিছে, আমি ধরবই, ধরে সে আমার স্পয়লার দিছে জন স্নো মরে গেছে। আরে ভাই, তাহলে এই এপিসোড দেখে আমার লাভ কি রে ভাই? ঠিক আছে, মানে এর কোনো অর্থ হয়? আপনি যতই এটা যারা ওই সময় সবাই ফিল করেছেন কম বেশি যে কি করে, আচ্ছা এটা তো গেম অফ থ্রোনস শো না, যাই হোক গেম অফ থ্রোনস নিয়ে আমরা কিছু করার নাই। গেম অফ থ্রোনস মানে কোন দিন বুঝছি গেম অফ থ্রোনস সবার চেয়ে আলাদা, যেদিন নেড স্টার্ককে মাইরা ফেলছে। ঠিক আছে, ওই দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট যে বুঝছি। এরপর তো রেড ওয়েডিং, ব্যাটল অফ বাস্টার্ড, পরের সিজনগুলোতে কয়েকটা ভালো এপিসোড ছিল আসলে। তবে লাস্টে যেভাবে এন্ড করেছে দ্য ওয়ার ওয়াজ রিয়েলি গুড, মানে যেই ছিল, কিন্তু আমি এত সহজে নাইট কিং এর মরে যাওয়াটা মেনে নিতে পারি নাই। তবে সকালে গেম অফ থ্রোনস দিয়ে শুরু, রাতে পিকি ব্লাইন্ডার্স দিয়ে শেষ। That should be the order. ভালো টাইম ছিল। By the order of the Peaky. By the order of the Peaky Blinders শেষ আজকে শো। ব্লাইন্ডার্স না, আর একটু বাকি ছিল যে, আচ্ছা ঠিক আছে অল্প। সেটা হচ্ছে জীবন রায়ের প্রশ্ন, হাই প্রেসিং এ এখন কোন কোচ সেরা? এই যে মানে তার হচ্ছে বাংলা কি বলে, প্লে সেল বেঞ্চ কি জানি ছিল, স্টার্ট বেঞ্চেল। হ্যাঁ, সেটা হচ্ছে যে খেলাবেন কাকে, বসাবেন কাকে, বেঁচে দিবেন কাকে। একটা হচ্ছে হানসি ফ্লিক, স্লট পোস্টেকোগলু। হানসি ফ্লিককে স্টার্ট করব। আর কে? পোস্টেকোগলু, আর্নে স্লট, পোস্টেকোগলু। পোস্টেকোগলু আমার 2 নম্বরে। স্লট যদিও খুব আগে মাত্র 10টা ম্যাচ হলো, এটাকে হাই প্রেসিং টিম বলবো এখনো হাই প্রেসিং না, বলবো না হাই প্রেসিং টিম। সো আমার অর্ডার পোস্টেকোগলু বলবো। আমার অর্ডার সেম, হানসি ফ্লিক, পোস্টেকোগলু, আর্নে স্লট। আর্নে স্লটের ফুটবলটা একটু ডিফারেন্ট, ইটস হাই প্রেসিং কিন্তু ইন্টেন্সিটিটা ওরকম আলাদা। শেষ প্রশ্ন, এটা হচ্ছে would Xavi Hernandez be a good fit to replace Manchester United? Erik ten Hag? No, not really. I don't think Why so. Why not? ইংল্যান্ডে এসে পেপ গার্দিওলা এক সিজন ঢুকেছে। আপনি এখন এমন একটা সময় আছেন যখন আপনি আপনার মানে সবকিছু এফোর্ড হয়ে যাচ্ছে, তখন আপনি আবার আরেকটা ট্রানজিশন সিজন পার করবেন, এফোর্ড করতে পারবেন আপনি জাভি হার্নান্দেজকে এক সিজন দিতে? সেটা ইনিয়স বা তাদের ম্যানেজমেন্ট কোনোভাবেই পারবে না, বাট জাভির জন্য আসলে দলটা ওভাবে গোছানো না। জাভি যে প্রোফাইলের প্লেয়ারগুলো চান, তবে সেটা অদ্ভুত হবে। ধরেন উনি আসেনও, এই সিজনে আসলেও এই লিগের নাম গার্দিওলা প্রিমিয়ার লিগ দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, একদিকে পেপ গার্দিওলা, একদিকে এনজো মারেস্কা, একদিকে আর্তেতা, জাভি কি পাইছে? আরে কেউ বাদ থাকবে না কোনো শিশু। সবাইকে ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.